প্রধানমন্ত্রীর আহ্বানের পরও কর্মবিরতি থেকে সরে না আসার ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক জানালেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরও দুটি নতুন উড়োজাহাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিডর বিধ্বস্ত এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, রেল যোগাযোগ বন্ধ, বিজিবি মোতায়েন। সিলেটের ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন প্রশাসন। দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপ, সিসি ক্যামেরা বসানোর পরামর্শ। এবং মাধবদী, চৌমুহনী ও ঠাকুরগাঁও সহ 20টি পৌরসভার পুনর্নির্বাচন শেষে এখন চলছে গণনা। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। বাংলা সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি শেখ জায়েদ। গতকাল প্রধানমন্ত্রীর আহ্বানের পরও অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজও লাগাতার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আর এতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, দেশের 37টি বিশ্ববিদ্যালয়ের সবগুলোতে। অন্যদিকে ক্লাস না হওয়ায় সেশন জটের আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনেও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই সময় আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি। আমি মনে করি যে ওনার কাছে পূর্ণ চিত্রটা নাই। পূর্ণ চিত্র যদি থাকতো তাহলে উনি এই ধরনের কথা বলতে পারতেন না। কিন্তু আমাদের মাননীয় উপাচার্য এবং অন্যান্য উপাচার্যরাও ওনার সাথে কথা বলছেন বিভিন্ন অনুষ্ঠানে যে শিক্ষকরা যদি 20 মিনিট কথা বলতে পারে সমাধান হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাব এবং আমরা বিনীতভাবে অনুরোধ করবো আমাদের ছেলে মেয়েদের স্বার্থে, দেশের স্বার্থে, সবকিছুর স্বার্থে যেন উনি আমাদের সাথে বসেন দয়া করে। এরকম যদি সমস্যা চলতে থাকে তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা প্রবলেম তৈরি হবে। সেশন জটের মতো একটা প্রবলেম হয় তাহলে আমরা এই জিনিসটা খুব সুখকর নয় আমাদের জন্য। এদিকে মর্যাদা আদায়ের দাবিতে সোচ্চার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দ্বিতীয় দিনের মতো খালি ছিল শ্রেণীকক্ষ, লাইব্রেরি, পরীক্ষাগার। লম্বা আন্দোলন হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা ডেফিনেটলি একটি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, যেটি হয়তো রিকভারেবল নাও হতে পারে। 10 তারিখ ওরিয়েন্টেশন ছিল, 11 তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই ধর্মঘটের কারণে আর তো ক্লাস হয় নাই। সরকার যদি মেনে নেয় খুব দ্রুত সবকিছু, তাহলে মনে হয় আমাদের সেশন জটের না পড়ার সম্ভাবনাটা থাকবে। অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিল একই অবস্থা। বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা। স্যারদের কর্মবিরতি চলছে, যার কারণে ক্লাস কবে থেকে শুরু হবে বলতে পারছি না। আমরা অনেক স্বপ্ন নিয়ে পড়তেছি, এখন সেশন জটে পড়লে তো এইটা সমস্যাই তো হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি সম্মান রেখে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন। এছাড়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কার্যত স্থবির ছিল এই ধর্মঘটে। শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি শিক্ষকদের সম্মান রক্ষা ও বেতন বৈষম্য সংকট নিয়ে আন্দোলন আলোচনার মাধ্যমে শিগগিরই সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যায় সচিবালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। এদিকে দাবি আদায়ে আন্দোলন ও আলোচনা একই সাথে চলবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ। খুবই সন্তোষজনক পরিবেশে আমরা আলোচনা করেছি যে কিভাবে এগুলো কাটিয়ে ওঠা যায় এবং সেদিক থেকে আপনারা বলতে পারেন যে আমরা এগুচ্ছি। আমরা খুবই আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য যে কার্যক্রম করা দরকার সেই কার্যক্রমটা আরো বেশি আজকের আলোচনায় এগুলো। আমরা চাচ্ছি একটা সম্মানজনক এবং শান্তিপূর্ণ সমাধান, তো সেজন্যই কিন্তু আলোচনাটা করা, কারণ আমরা তো সবসময় এগুতে চাই, সেজন্য আমরা এগুচ্ছি, আমরা আলোচনা করেছি, তা আমরা আরো আলোচনা চলবে এবং আমরা হয়তো ইনশাল্লাহ এক জায়গায় বসে যাব। আপনাদের আন্দোলনও তো চলবে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা ওই জায়গায় তো কোনো সিদ্ধান্ত নেইনি। বিমানকে লাভবান করতে কার্গো সার্ভিস চালুর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে বিমানের বহরে দুটি যাত্রীবাহী বোয়িং বিমান সংযুক্ত হওয়ার পর আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে কাজ করতে হবে বাংলাদেশ বিমানকে। বাংলাদেশের ময়ূরপঙ্খী আর মেঘদূত ডানা মেলার অপেক্ষায় বিদেশের পথে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন বিমানের নতুন সংযোজন 162 আসনের দুটি নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং 737-800। হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বিমান দুটির অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বিমানের উন্নয়নে আগ্রহী সরকার। এখন যেগুলি আমরা করে দিলাম, আপনারা জানেন যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা ছিল, সেই অবস্থায় তারপরও আমরা এতগুলি বিমান যখন কিনে দিচ্ছি, এটাকে রক্ষণাবেক্ষণ করা, এর মানটা নিয়ন্ত্রণ করা, এটা যেন দীর্ঘদিন আপনাদের সার্ভিস দিতে পারে, সেগুলি দেখার দায়িত্ব কিন্তু আপনাদের কর্মকর্তা কর্মচারী সকলেরই রয়েছে। আমরা কষ্ট করে দিয়ে যাচ্ছি, কিন্তু রক্ষা করতে হবে আপনাদের, আর বাংলাদেশের মান সম্মান সেটার জন্য উন্নত হয়। প্রধানমন্ত্রী বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, নির্মাণ করা হচ্ছে নতুন একটি টার্মিনাল। বিমানকে যদি আরো লাভজনক করতে হয়, আমি মনে করি বিমানের কার্গো প্রয়োজন। আমাদের কিন্তু নিজস্ব কার্গো নেই, অথচ আমরা রপ্তানি করি, বিদেশ থেকে সবাই কার্গো ভাড়া করে নিয়ে এসে রপ্তানি করে, এবং সেই সাথে সাথে এর নিরাপত্তা বিষয়, যত মালপত্র যেগুলি যায় সেগুলি স্ক্যান করা, সেগুলি দেখাশোনা এবং আমাদের নিরাপত্তা বিষয়ে আমরা বিশেষ নজর দিয়েছি। এ নিয়ে বিমানের বহরে নতুন প্রজন্মের বোয়িং এর সংখ্যা হলো 6টি। আগামী বছর বিমানে যুক্ত হবে দুটি সর্বাধুনিক ড্রিম লাইনার বোয়িং এবং তার পরের বছর যুক্ত হবে আরো দুটি। আপনারা সবাই আন্তরিকতার সাথে কাজ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরগুনা জেলার আমতলীর 7টি স্কুল কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনা উদ্বোধন করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে ওই এলাকার মানুষকে রক্ষা করবে অত্যাধুনিক আশ্রয়কেন্দ্রগুলো। দুপুর 1টায় সৌদি আরবের কিং আবদুল্লাহ জনকল্যাণ দাতব্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত সাইক্লোন শেল্টারের উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী বলেন, এই ভবনগুলো শিক্ষার প্রসারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করবে। এজন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান শেখ হাসিনা। সৌদি সহায়তায় উপকূলীয় জেলাগুলোতে মোট 173টি স্কুল কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে 34টি স্থাপনা এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। আটকা পড়েছে কয়েকটি আন্তনগর ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে 4 প্লাটুন বিজিবির সাথে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযানে নেমেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায়, আহত এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শত শত শিক্ষার্থী। এ সময় লাঠিসোঁটা নিয়ে রাস্তা ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ কার্যালয়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার সহ জেলা রেলওয়ে স্টেশনের ভেতরে অগ্নিসংযোগ করে। রেল লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তারা। ভিতর থেকে 3টা সিট লাগানো ছিল, ওটা ভেঙে টেলিফোন বক্স, সিগন্যাল বোর্ড, প্যানেল বোর্ড, সিগন্যালের সাপোর্টিং বোর্ড সবকিছুই ভেঙে তছনছ করে ফেলে। এখন আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। আর ওদিকে বিটুইন ব্রাহ্মণবাড়িয়া পাগাছন সেকশনে রেল লাইন উঠাই দিয়েছে। একই সময় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে মাঠে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও বিকেলের দিকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটের সামনে বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এ সময় পাশের মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা বাধা দিলে শতাধিক মাদ্রাসা ছাত্র একত্রিত হয়ে মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় অন্তত 50 জন, আটক করা হয় 10 জনকে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা সার্কেলের এএসপি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে।
সিলেটের মাজার, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন পুলিশ। জঙ্গি হামলা রোধে মাজারগুলোতে আসা দর্শনার্থীদের রাত্রি যাপনের উপর কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে সভা করে মসজিদ ও মাজারের প্রাঙ্গণে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2004 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের প্রধান ফটকে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর জঙ্গিদের গ্রেনেড হামলার দাগ এখনো মুছে যায়নি। ওই বছরই মাজার প্রাঙ্গণে উরুসের সময় বোমা হামলা এবং বিষ প্রয়োগে মেরে ফেলা হয় পুকুরের কয়েকশো গজার মাছ। এরপর মাজার এলাকায় 16টি সিসি ক্যামেরা বসানো হয়, স্থাপন করা হয় পুলিশ ফাঁড়িও। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন মাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গিদের হামলার পর সিলেটেও জঙ্গি হামলার আশঙ্কা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্যের মাধ্যমে আমরা পাচ্ছি যে এই অঞ্চলে হয়তো চেষ্টা করা হবে, যেহেতু অন্যান্য জায়গায় হয়েছে। এই জন্য আমরা এটাকে আরও সবাইকে একটু সেন্সিটাইজ করে সব সেক্টরগুলোকে একটু অ্যালার্ট করা। এদিকে দরগা কর্তৃপক্ষ জানায়, পুনরায় জঙ্গি হামলা থেকে রক্ষায় হযরত শাহজালাল মাজারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 ঘন্টা গেটের মধ্যে থাকে 3 জন পুলিশ, 1 জন এসআই প্রত্যেক দিন থাকে। এদিকে মসজিদের ইমাম ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসা এলাকায় সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের ইমাম সাহেবরা পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা কাজ করতেছেন এবং জনগণকে সচেতন করতেছেন। মসজিদে অপরিচিত কোনো লোক আসছে কিনা, ওর সাথে কোনো পুটলা আছে কিনা বা ও কোনো অপতৎপরতা করেছে সে ব্যাপারে আমরা সচেতন থাকব। সিলেটে মাজার সংলগ্ন মসজিদ সহ থানাভিত্তিক মসজিদের সংখ্যা 5,500-এর মতো, আর মাদ্রাসা রয়েছে 465টি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটে ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। সকালে কোতোয়ালি থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন আহমদ এবং ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলা রোধে প্রতি ওয়াক্তের নামাজের সময় পুলিশি টহল বৃদ্ধি সহ জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলার সময় আরো থাকছে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। অভিযুক্ত এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এসআই মাসুদকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা ঘোরতর আন্দোলনে গিয়ে আমরা কর্তৃপক্ষকে বাধ্য করব যথাযথ ব্যবস্থা নিতে। আমাদের দাবি হলো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা। যুদ্ধাপরাধী রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার করতে শিগগিরই আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জামাতের বিচার করার আইন করা হচ্ছে। জামাতকে বিচার করে আদালত কবে রায় দেবেন সেটা আদালতের ব্যাপার, কিন্তু যে আইনের যে সংশোধন করা হচ্ছে জামাতকে বিচার করার জন্য, সেই আইনটা খুব শিগগিরই আপনার কি বলে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। 30 ডিসেম্বর অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে স্থগিত পৌর নির্বাচনী এলাকায় পুনঃনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদী পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। প্রথম দিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও বেলা 11টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ ওঠে। কোনো কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সহ জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আটক করা হয় 2 জনকে। তবে জাল ভোট দেওয়ার মতো নানা অভিযোগ উঠলেও নিষ্ক্রিয় থাকতে দেখা যায় সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের। যারা এসে যেমন আমি একজন পেয়েছি, উনি কিন্তু এখন এখানে আমি আটক করে রেখে দিয়েছি অলরেডি। আমাদের নির্বাচন যারা এসেছিলেন তারা দেখেছেন তারা করেছে। এখন উনাকে হয়তো আমরা একটা ব্যবস্থা নিতে পারবো, বাকিরা যারা চলে গেছে তাদের বলতে পারবো না। নোয়াখালীর চৌমোহনী পৌরসভায় 10টির মধ্যে 9টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। তবে দুপুরের দিকে পৌরসভার দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভার স্থগিত 2টি কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। যশোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে পৌরসভার MM কলেজ ভোট কেন্দ্রের ভোট গ্রহণ। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণের কার্যক্রম। এছাড়া বরগুনা, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে স্থগিত পৌর নির্বাচনী এলাকায় পুনর্নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে নরসিংদীর মাধবদী পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম। জায়েদ, আমি জেলা নির্বাচন কর্মকর্তার যে কার্যালয় সেখানে এখন দাঁড়িয়ে আছি এবং বিভিন্ন কেন্দ্রের যেই ভোট গ্রহণ শেষে সেটির ভোট গণনার প্রক্রিয়ার পর এখানেই কিন্তু সেই ভোটের যেই ফলাফলগুলো এই জায়গাতে আসবে এবং এখান থেকে রিটার্নিং কর্মকর্তা একে একে ফলাফল ঘোষণা করবেন। এবং ইতোমধ্যে কিন্তু আমরা 3টি কেন্দ্র থেকে দেখেছি যে ফলাফল নিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা এখানে চলে এসেছেন, যার মধ্যে 2টির ফলাফল আমার হাতে ইতোমধ্যে চলে এসেছে। এর মধ্যে এসপি ইনস্টিটিউট যে কেন্দ্রটি, সেখানে 3031টি ভোট ছিল। সেখানে মেয়র প্রার্থী যিনি নৌকা প্রতীক নিয়ে লড়েছেন তিনি পেয়েছেন 1875 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তিনি পেয়েছেন 724 ভোট। একইভাবে টাটাপাড়া আরেকটি কেন্দ্র, সেই কেন্দ্রেও কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ ভালো ব্যবধানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। সেখানে 1694 ভোট পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, মনোনীত প্রার্থী, এবং 164 ভোট পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। তো মোটামুটি যেই 2টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1000-এর উপরে বেশি ভোটে এখনো পর্যন্ত যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তিনি কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। এবং বিভিন্ন কেন্দ্রগুলো থেকে আমরা সারাদিন যে কেন্দ্রগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে দেখেছি, সেসব জায়গাতে কিন্তু বিএনপির যারা প্রার্থী ছিলেন এবং বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের অভিযোগ এসেছে এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটা তৎপর অবস্থা কিন্তু আমরা সারাদিনের লক্ষ্য করেছি। যদিও প্রার্থীরা অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গাতে তাদের নমনীয়তার কারণে ভোট জাল এবং ভোট কারচুপির মতো ঘটনা ঘটেছে। তো সে ধরনের কিন্তু সেই অভিযোগগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির যিনি মনোনীত প্রার্থী তার কাছ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা সেই অভিযোগগুলো পাইনি। আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম তার সঙ্গে, তিনি কিন্তু জানিয়েছিলেন যে কেন্দ্র থেকে সেই ঘোষণাগুলো দেওয়া হবে এবং তারা আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন না। আর সারাদিনের নির্বাচনী পরিস্থিতি যদি লক্ষ্য করে কিছু জায়গাতে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, যেমন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে। তাছাড়া বড় কোনো অঘটন বা দুর্ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি। তো মোটামুটি এখান থেকেই এই ফলাফলগুলো যখন আসতে শুরু করবে এবং মোট যে 12টি কেন্দ্র সেটির মধ্যে 1টি কেন্দ্র স্থগিত রয়েছে, বাকি 11টি কেন্দ্রের ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে। তো সেগুলো যখন আসতে থাকবে সেই ফলাফলগুলো আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে তারা এ মানববন্ধন করেন। এ সময় তারা সাধারণ মানুষের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা SI মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা এ সময় SI মাসুদ শিকদারকে শুধু প্রত্যাহার নয়, অতি সত্বর পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বহিষ্কারেরও দাবি জানান। গত রোববার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতন করেন মোহাম্মদপুর থানার SI মাসুদ শিকদার। আমাদের গোলাম রাব্বি ভাইয়ের এই নির্যাতনের যদি যথাযথ প্রতিকার না হয়, SI মাসুদকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে আমরা গুরুতর আন্দোলনে গিয়ে আমরা কর্তৃপক্ষকে বাধ্য করব যথাযথ ব্যবস্থা নিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যে সাধারণ মানুষ মেধাবী ছাত্র আছে তাদের উপর যেন কোনোভাবে আর তৃতীয়বার নির্যাতন না করতে পারে, তাই আমাদের একটাই দাবি, তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এখনই সময় এই আগাছাগুলো ছেটে ফেলার জন্য, কারণ এই আগাছাগুলো আপনাদের মাথায় উঠে একদিন এই আপনাদের সব সুনাম অর্জনকে ধ্বংস করে দিবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক ও মহাসড়কে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে রাখা এবং ফগলাইট জ্বালানো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সরকার। সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সড়ক পরিবহন আইন উত্থাপিত হবে বলে জানান তিনি। ফগি ওয়েদার
যতদিন শীতকালীন সময়ে আমরা যানবাহনের গতি বাস ট্রাক সহ 40 থেকে 50 এর মধ্যে লিমিট করে দিচ্ছি। ফগি ওয়েদারে কখনো কখনো খুব ডেন্স ফগ থাকলে বন্ধ রাখতে হবে গাড়ি চালনায় ফগ লাইট জ্বালানো বাধ্যতামূলক। ড্রাইভারদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে, এটাকে আরো বাড়ানো দরকার, এটাকে আরো এক্সটেন্ড করা দরকার এবং এটাকে আরো জোরদার করা দরকার এবং ড্রাইভারদের কাউন্সিলিংটা খুবই জরুরি। বাংলার সময় আরো থাকছে। নোয়াখালীতে গ্যাস সংকট দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। গ্রাহকদের অভিযোগ, কোনো পদক্ষেপই নিচ্ছে না কর্তৃপক্ষ। দ্রুত সমাধানের আশ্বাস। প্রশাসনকে দলীয়করণ ও গণতন্ত্রকে ধ্বংস করে বর্তমান সরকার দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। বিকেলে দিনাজপুরের লোকভবনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। 5ই জানুয়ারি নির্বাচনে যে গণতন্ত্র হোঁচট খেয়েছিল, সেই গণতন্ত্রকে পরবর্তীকালে বিভিন্ন প্রকারে সংবিধান সংশোধন করে নতুন আইন করে এবং প্রশাসন সম্পূর্ণ সর্বাত্মক দলীয়করণ করে এবং সমস্ত ক্ষমতা এককভাবে এক ব্যক্তির হাতে দিয়ে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছেন, যেটাকে বলা হয় স্বৈর শাসন। তাদের এই স্বৈর শাসনের কারণে দেশে কোনো জবাবদিহিতা নেই। চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জাম সহ রাশেদ নামে একজনকে আটক করেছে র্যাব 7। গতরাতে নগরীর সুলকবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গত রাতে ওই এলাকার একটি বাসায় রাশেদ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব 7-এর একটি দল। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে 2টি অত্যাধুনিক গেটওয়ে রয়েছে বলে জানান তারা। এছাড়া অন্যান্য সামগ্রীর পাশাপাশি জব্দ করা হয়েছে 7,500 নিবন্ধনহীন মোবাইল সিম। আটককৃত রাশেদ ও তার সহযোগীরা মিলে গত 5 বছর ধরে এই অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানায় র্যাব। এই ব্যাপারে 5 লাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের কাছে এর ইনফরমেশন ছিল, এর ভিত্তিতে আমরা যাই এবং রাত 9টার দিকে ওকে হাতে নাতে এখানে ধরা হয়। ভিআইপির এই 2টা গেটওয়ে মেশিন পাওয়া গিয়েছিল, অনেকগুলো রাউটার পাওয়া গিয়েছিল, বাংলা লাইনের কিছু রাউটার ছিল এবং বিপুল পরিমাণে সিম পাওয়া গিয়েছিল এবং তারা যে 2টা মেশিন ইউজ করতেছিল এটা অনেক অত্যাধুনিক মেশিন। ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সকাল থেকে হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। গত রোববার হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করেন স্বজনরা। নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা জজ আদালতের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সকালে নাশকতার 2টি মামলায় সদর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মনিরুল ইসলাম। শুনানি শেষে বিচারক মোহাম্মদ জাকারিয়া তার জামিন মঞ্জুর করেন। পরে আদালত পাড়া থেকে বের হওয়ার সময় অপর একটি নাশকতার মামলায় মনিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। 2015 সালে 20 দলীয় জোটের ডাকা হরতাল অবরোধে নড়াইলে চলা নাশকতায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়। দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে নোয়াখালীতে গ্যাস সংকট। দিনের বেলা চাহিদা মতো গ্যাসের চাপ মিলছে না কোনো এলাকাতেই। এতে রান্নাবান্না নিয়ে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এ সংকট চললেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। অবশ্য সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তারা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন নোয়াখালী সদর উপজেলার সোল্লাগটিয়া এলাকার বাসিন্দা জাকিয়া সুলতানা। কিন্তু লাইনে গ্যাস না থাকায় বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করে চালাচ্ছেন রান্নাবান্না। এতে একদিকে অতিরিক্ত খরচ হচ্ছে, অন্যদিকে বাড়তি সময় লাগছে।
শুধু জাকিয়াই নন, পার্শ্ববর্তী দত্তেরহাট, সোনাপুর, জালিয়াল ও পূর্বচর উড়িয়া এলাকায়ও একই অবস্থা। প্রতিদিন সকাল 6টার পর থেকেই বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে প্রতিনিয়ত রান্নাবান্না নিয়ে বিপাকে পড়ছেন তারা। গ্যাস লাইন আছে কিন্তু গ্যাস থাকে না, এই জন্য আমাদের রান্নাবান্না কষ্ট হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে সমস্যা হয়। 6টা 6:30টার ভিতরে গ্যাস চলে যায়, তো আমরা সারাদিন কি করে রান্না করি? 650 টাকা গ্যাস বিল দিতে হয়, আবার চুলাতেও রান্না করতে হয়। মেহমান আসলে 1 কাপ যে চা দিব আমাদের সেই ক্ষমতা থাকে না। গ্রাহকদের অভিযোগ, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও সংকট সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। 7 বছর পর্যন্ত আমাদের গ্যাস পাইতেছি না, প্রত্যেক মাসে আমরা বিল পরিশোধ করতেছি। অনেকবার ওনাদের কাছে দাবি উপস্থাপন করছি, ওনারা দিবে বলে আমাদেরকে দেয় নাই। ধৈর্য ধরতে ধরতে এখন আমাদের ধৈর্য দেওয়ালে পিঠ হয়ে গেছে, আমরা আর পাইতেছি না। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কমিটির এ কর্মকর্তা। এ ব্যাপারে আমার ডিজিএম স্যার, আমি এবং অন্যান্য কর্মকর্তারা সহ আমরা সরজমিনে পরিদর্শন করছি। এখন ফেনীতে আমাদের একটা পয়েন্ট আছে, ওই টিবিএস 10 দিনের ভিতরে আমরা বাইপাস লাইনের কাজ সম্পন্ন করলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। নোয়াখালী সদর উপজেলায় গ্যাস সংযোগের গ্রাহক প্রায় 3000। সময় সংবাদ, নোয়াখালী। চট্টগ্রামে ছিনতাই করা টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হয়েছে এক ছিনতাইকারী, আহত হয়েছে আরো 3 জন। এই ঘটনায় আটক করা হয়েছে 8 জনকে। পুলিশ জানায়, ছিনতাই করা টাকা ভাগবাটোয়ারার জন্য নগরের নিউ মার্কেটের পাশে মিউনিসিপাল মডেল হাই স্কুল মাঠে বসে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ সময় নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একে অপরকে ছুরিকাঘাত করে। এতে 4 জন আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মামুন নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আহত অপর 3 জনকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। আহত অবস্থায় 2 জনকে আটক করে আমরা হসপিটালে প্রেরণ করি এবং 2 জনকে থানায় নিয়ে আসি। নিয়ে আসার পরে তাদের জিজ্ঞাসাবাদে আরও 5 জনকে আমরা আটক করি এবং আহত ছিনতাইকারীদের মধ্যে মামুন হসপিটালে মৃত্যুবরণ করে এবং এই ঘটনার উপর ভিত্তি করে আমরা তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরূপ মন্তব্যের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। কর্মসূচিতে জেলার কয়েকশো মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময় তারা অবিলম্বে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। গাইবান্ধায় আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের বাধ্যতামূলক কোচিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে জেলার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আবু বাসের মোহাম্মদ বুলুমিয়া এই আদেশ দেন। এর আগে সকালে জেলা সিনিয়র সহকারী জজ আদালতে আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে আসামি করে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির 5 শিক্ষার্থীর অভিভাবক। পরে বিকেলে শুনানি শেষে প্রতিষ্ঠানটির বাধ্যতামূলক কোচিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে কেন কোচিং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না জানতে চেয়ে আগামী 10 কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলার পুনঃতদন্ত করে দোষীদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের চিত্রামোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহত মাহজাবিনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন তারা। ঘটনা পুনঃতদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। 2014 সালের 13 নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে চিকিৎসক মাহজাবিনের লাশ উদ্ধার করে পুলিশ। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে গোপালগঞ্জে পৌঁছায় সময় সংবাদের প্রতিনিধি দল। সেখানে মধুমতি লঞ্চ ঘাট এলাকায় আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় সময় সংবাদ নিয়ে নিজেদের অনুভূতি জানাতে সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন, সেই সাথে নানা সমালোচনাও করেন। পরে বিকেলে নড়াইলে চিত্রা নদীর পাড়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় বাদ্যের তালে তালে স্বাগত জানানো হয় নড়াইলের দর্শকদের। পরে সময় সংবাদের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তারা।
তার কথা শুনবো। দেখি তার কি কোন সময় টেলিভিশন কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? সংবাদ অনুষ্ঠানটাকে যদি আরো শিকড় থেকে নিয়ে আসা যায় তাহলে আমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো। সময় টেলিভিশনে আমাদের সবারই প্রত্যাশা যে আমাদের ক্রিকেট খেলা, ওমেন্স, তারপরে আরো যত ধরনের বিনোদন আছে এগুলোর জন্য একটু বেশি বেশি সম্প্রচার করা হয়। সংবাদের মধ্যে শুধুমাত্র একটা ছোট্ট ব্রেক থাকে, এত ছোট ব্রেক আমার মনে হয় অন্য কোনো প্রচার মাধ্যমে টেলিভিশনে নাই। লাইভ টেলিকাস্টটা করা হয় অসম্ভব সুন্দর, আমার খুবই পছন্দ হয়। গোপালগঞ্জের সাংস্কৃতিক সময় টিভির সংবাদ অনেক ভালো লাগে, আমি সংবাদ রেগুলার দেখে থাকি। আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনটা, যে ব্যক্তিত্বগুলো আছে যারা নাম করা, এদের বিষয়টা যদি একটু তুলে ধরে তাহলে মনে হয় ভালো হবে। একটা অনুষ্ঠান ছিল অন্তরে অচিন পাখি, সেটা এখন আর দেখি না, সেটা দিলে মনে হয় ভালো হয়। মাদারীপুরের পালরদি নদীর ওপর সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয় কালকিনি উপজেলার এনায়েতনগর সহ 4টি ইউনিয়নের বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সঞ্জয় কর্মকার। অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে করিমগঞ্জের পালরদি নদী পারাপার হয় কালকিনি উপজেলার এনায়েতনগর, আলীনগর, লক্ষ্মীপুর ও বাঁশগাড়ি ইউনিয়নের মানুষ। শুধু বয়স্করাই নয়, পারাপার হয় নারী ও শিশু সহ স্কুল কলেজের শিক্ষার্থীরাও। ভরা বর্ষায় কিংবা ঝড় বৃষ্টির সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদেরকে। এ অবস্থায় স্থানীয়দের দাবির মুখে কর্তৃপক্ষ একটি সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি আজও। খেওয়া পারাপারের সময় মানুষ অনেক বিপদে পড়তে হয়, খেওয়া ডুইবা যায়। আমরা এখান দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করি, আমরা খাওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকি। ব্রিটিশ আমলে এরা নৌকা পার হইতেছি, এখন একটা ব্রিজ দিলে আমাকে ভালো হয়। কর্তৃপক্ষকে আমরা অবগত করছি, লিখিতভাবে দরখাস্ত করছি, সেটা অদ্যাবধি আমরা কোনো সুরাও পাই নাই। তবে এ বিষয়ে কিছু জানেন না দাবি করে দ্রুত সেতুটি নির্মাণের আশ্বাস দিলেন এলজিইডির এই শীর্ষ কর্মকর্তা। পৌরসভার সাথে করিমগঞ্জ বাজারের একটা সংক্ষিপ্ত দূরত্ব আছে, ওখানে একটা ব্রিজ হলে ওই এলাকার লোকজনকে এই 4-5 কিলোমিটার দূরত্বে আসতে হয় না, শর্ট ওয়েতে আসতে পারে। এই বিষয়টা আমি রিসেন্টলি অবগত হয়েছি এবং এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করব। প্রতিদিন কালকিনি উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 5000 মানুষ নৌকায় করে পালরদি নদী পারাপার হন। সময় সংবাদ, মাদারীপুর। লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিকশার কারণে তীব্র যানজটে নাকাল নেত্রকোনার পৌর এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, থানার মোড় থেকে তেরি বাজার হয়ে শহীদ মিনার পর্যন্ত আধা কিলোমিটার পথ যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থী ও চাকরিজীবীদের। এই এলাকায় 1800 অটোরিকশার লাইসেন্স থাকলেও প্রতিদিন চলাচল করে প্রায় 4000 অটোরিকশা। এদিকে যানজট কমাতে শহরে একটি বাইপাস সড়ক নির্মাণ করার প্রয়োজন বলে জানিয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা মালিক শ্রমিক নেতারা। গাড়ি ঘোড়া বেশি, যার ফলে এই জন্য দামের মধ্যে আটকে থাকতে হয়। অনেক গাড়ি হয়ে গেছে না, অটো এত বেশি হয়েছে, বাচ্চায় রুট পার দিতে পারে না, বিরাট সমস্যা। কলেজে যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে অটোতে, রিক্সায়। আমরা অনেক সময় দেখেও আমরা বলতে পারি না কার কাছে বলবো। আমরা অটোর জন্য কোনো শৃঙ্খলা নাই, যেমনি খুশি এমনি অটো গাড়ি চালাতে পারতেছে, ওগুলা মেনটেন করা প্রয়োজন। একটা সিঙ্গেল রাস্তা, এটা ধরো এই ট্রাক ঢুকে, বড় গাড়ি ঢুকে, ছোট গাড়ি ঢুকে, বিরাট জাম হয়। একটা বাইপাস রাস্তা থাকলে এই জামটা হইতো না। ঝালকাঠির গাবখান চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে বসুন্ধরা কোম্পানি ড্রেজিং করছে। প্রতি বছর শীতের মৌসুমে নদীতে পলি জমে ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি এবং সুগন্ধা মোহনায় চর তৈরি হয়। এতে প্রায়ই আটকা পড়ে ছোট বড় বিভিন্ন নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা এড়াতে নদীর 3 মোহনায় ড্রেজিং করা হচ্ছে। তবে নাব্যতা ফিরিয়ে আনতে গাবখান নদীর অন্যান্য স্থানেও ড্রেজিং করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নীলফামারীতে পোশাক কারখানার এক কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কচুকাটা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ছাড়াও শ্রমিকরা অংশ নেন। এ সময় হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এর আগে সকালে পোশাক তৈরির কারক প্রতিষ্ঠান ডটি গ্রুপের কর্মকর্তা লেবু মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে। এ উপলক্ষে দুপুরে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। এতে স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদক বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা মাদকের বিভিন্ন ক্ষতিকর বিষয় নিয়ে আলোচনা করেন। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শরীয়তপুরের জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা, ফলে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। গরম কাপড় আর শীত বস্ত্রের অভাবে সবচেয়ে বিপাকে পড়েছে বৃদ্ধ, শিশু সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে শীতের কারণে কাজে বের হতে পারছে না অনেকে, এতে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। চতুর্দিকে ঠান্ডা, মাছ মরে বরফের মতো পড়তেছে, কুয়াশা পড়তেছে, খুবই আমাদের কষ্ট। শীতের কারণে এই মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মারা যায়। আগে একটা বদলা পাওয়া যেত 300 350 টাকা, 400-500 টাকা খরচ করলো। বদলা ঠান্ডার লেগে আসে না, কুয়াশা, পানি ঠান্ডা, এই কারণে আর কি বদলাও পাওয়া যায় না। এখন আমরা মাছ ব্যবসায়ীরা বর্তমানে লসে আছি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও কর্মবিরতি থেকে সরে না আসার ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক, জানালেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরো দুটি নতুন উড়োজাহাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিডর বিধ্বস্ত এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, রেল যোগাযোগ বন্ধ, বিজিবি মোতায়েন। সিলেটের ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন প্রশাসন। দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপ, সিসি ক্যামেরা বসানোর পরামর্শ। এবং মাধবদী, চৌমুহনী ও ঠাকুরগাঁও সহ 20টি পৌরসভার পুনর্নির্বাচন শেষে এখন চলছে গণনা। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।